আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে হামলার চেষ্টা, নেতানিয়াহুকে ট্রাম্পের বড় ধাক্কা। আবারও পারমাণবিক আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ৩ দাবি। ইরানের যুদ্ধকক্ষ পুরোপুরি সক্রিয়, আইআরজিসির হুঁশিয়ারি। লেবাননের ২টি গ্রামে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল। এপস্টাইন ফাইলস, মোদি আম্বানি মুখোশ খসে পড়ল, বিশ্বে তোলপাড়। আজকের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ক্রমেই খুব বিপজ্জনক হয়ে উঠছে বিশ্ব, মেদভেদেবের সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানে হামলার চেষ্টা, নেতানিয়াহুকে ট্রাম্পের বড় ধাক্কা। এবার ট্রাম্পের কাছে নাকানুচুবানি খেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য রাজি করাতে, তবে ট্রাম্প নেতানিয়াহুকে পাত্তা দেননি। তিনি কূটনৈতিক পথে সমাধান খুঁজছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক করেছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদে পরিচালক ডেভিড বার্নিয়া। সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি অত্যন্ত গোপনে বেসরকারি বিমানে চড়ে যুক্তরাষ্ট্র সফর করেন। এ সময় তিনি পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইরানের উপর সামরিক হামলা চালানোর বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন এবং ইয়াল জামিরের মধ্যে পেন্টাগনে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে ইরানের ক্রমবর্ধমান পরমাণু তৎপরতা ও আঞ্চলিক প্রভাব মোকাবেলাই ছিল এর মূল লক্ষ্য। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য ক্রমাগত চাপের মধ্যে মধ্যপ্রাচ্যে নৌ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ওয়াশিংটন। সেনাপ্রধান ইয়াল জামির এক পরিস্থিতি মূল্যায়ন সভায় ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী ২ সপ্তাহ থেকে ২ মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপর সামরিক হামলা চালাতে পারে। তিনি বর্তমান সময়কে চরম অনিশ্চয়তার সময় হিসেবে উল্লেখ করেন। তবে আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা কম। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানের উপর আক্রমণ করলে তা সমগ্র অঞ্চলে ভয়াবহ সংঘাতের সূচনা করবে। আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার তুরস্কে বসবেন ২ দেশের নেতারা। সোমবার রয়টার্সকে এমন তথ্য জানান ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। অন্যদিকে একজন রাজনৈতিক কূটনৈতিক জানিয়েছেন, সৌদি আরব এবং মিশরের মতো দেশের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের পর আবারও কূটনীতি শুরু করতে এবং নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা দূর করতে চাইছে দেশ দুটি। এজন্য মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তানবুলে বৈঠক করবেন বলে জানা গেছে। তুরস্ক এবং অন্যান্য আঞ্চলিক মিত্ররাও উত্তেজনা কমাতে চেষ্টা করেছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের পাশাপাশি আরও কিছু দেশ ইস্তানবুল বৈঠকে যোগ দেবে। দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এবং অন্যান্য বৈঠক হবে, কূটনৈতিক বলেন। এদিকে গত মাসে সরকার বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে দমনপীড়নের পর ইরানের সাথে টানাপোড়েন শুরু হয় যুক্তরাষ্ট্রের। বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগে ট্রাম্প ইরানে মার্কিন হামলার হুমকি দেন। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতির মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। বলা হচ্ছে, ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানে সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা এটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দমনপীড়নের সময় ইন্টারভেনের হুমকি দিয়েও একসময় থেমে যান। তবে তখন থেকে তেহরানের কাছে পারমাণবিক ছাড় দাবি করেছেন এবং তার উপকূলে একটি নৌবহর পাঠিয়েছেন। যে কোনো সময় হামলার আশঙ্কার মধ্যেও ট্রাম্প গত সপ্তাহে বলেছেন, ইরান গুরুত্ব সহকারে আলোচনা করছে। অন্যদিকে তেহরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেন, আলোচনা এগিয়ে যাচ্ছে। ইরানি সূত্র গত সপ্তাহে রয়টার্সকে জানায়, ট্রাম্প আলোচনা পুনরায় শুরু করার জন্য ৩টি শর্ত দাবি করেছেন। ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শূন্য করা, তেহরানের
ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনার উপর সীমাবদ্ধতা এবং আঞ্চলিক প্রক্সিদের প্রতি সমর্থন বন্ধ করা। ইরান দীর্ঘদিন ধরে 3টি দাবিকেই তার সার্বভৌমত্বের লঙ্ঘন মনে করে প্রত্যাখ্যান করে আসছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, তেহরান আলোচনার বিভিন্ন দিক ও মাত্রা বিবেচনা করছে। তিনি আরও বলেন, ইরানের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা চায় যে অন্যায়বোঝো নিষেধাজ্ঞাগুলি দ্রুত তুলে নেওয়া হোক। এছাড়া তুরস্কের ক্ষমতাসীন দলের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি এড়াতে তেহরান ও যুক্তরাষ্ট্র এই সপ্তাহে কূটনীতি এবং সম্ভাব্য আলোচনায় পুনরায় মনোনিবেশ করতে সম্মত হয়েছে। ইরানের যুদ্ধকক্ষ পুরোপুরি সক্রিয়, আইআরজিসির হুঁশিয়ারি। ইরানের যুদ্ধকক্ষ বর্তমানে পুরোপুরি সক্রিয় অবস্থায় আছে। সেই সাথে যে কোনো মুহূর্তে শত্রুর যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি-এর ঊর্ধ্বতন কমান্ডারের বরাতে জানিয়েছেন, ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই এক গুরুত্বপূর্ণ বৈঠকে ওই কমান্ডার মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক বিকাশ ও সামরিক মোতায়েন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য রেজাই জানান, বৈঠকে কমান্ডার সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইরান যে কোনো সময় সরাসরি যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করতে সক্ষম এবং সম্ভাব্য সংঘাতের জন্য সব ধরনের অভিযান পরিকল্পনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী, তেহরান বর্তমানে তার প্রতিপক্ষ দেশগুলির গতিবিধির উপর অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা নজরদারি বজায় রেখেছে। বিশেষত যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত নেয় বা হামলা চালায়, তাহলে তারা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়বে। ইরানের পক্ষ থেকে একে তাদের জন্য একটি কৌশলগত সুবিধা হিসেবে বর্ণনা করা হয়েছে। মুখপাত্র রেজাই আরও জানান, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলি এখন ইরানের সরাসরি হামলা চালানোর সীমার মধ্যেই রয়েছে। লেবাননের 2টি গ্রামে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল। দক্ষিণ লেবাননের 2টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এর কিছুক্ষণ আগে গ্রামের বাসিন্দাদের স্থানান্তরের নির্দেশ জারি করা হয়। সোমবার 2রা ফেব্রুয়ারি আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। সংস্থাটি জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নাবাতিহা থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কাফার তেবনিদ গ্রামের একটি ভবনে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর বিমানগুলো আইন কানা শহরের একটি ভবন লক্ষ্য করে হামলা চালায়। এক্সে একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে একটি সতর্কতা জারি করে বলেছিল, তারা ভবনগুলোতে হামলা চালাবে, যেগুলোকে তারা দাবি করেছিল যে হিজবুল্লাহ সামরিক কর্মকাণ্ড চালানোর জন্য ব্যবহার করছে। যেখানে বিমান হামলা চালানো হয়, সেসব ভবনের কাছাকাছি বাসিন্দাদের অবিলম্বে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। জাতীয় সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রামিয়া শহর এবং এর উপকণ্ঠে আল সালহানি এলাকার মধ্যে কামান নিক্ষেপ করেছে, যেখানে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এপস্টাইন ফাইলস, মোদি আম্বানির মুখোশও খসে পড়ল। বিশ্বে তোলপাড়। মার্কিন বিচার বিভাগ কর্তৃক দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত কয়েক লাখ পৃষ্ঠার নতুন নথি ফাঁস হওয়ার পর বিশ্ব রাজনীতিতে ভয়াবহ অস্থিরতা তৈরি হয়েছে। শুক্রবার প্রকাশিত এই বিপুল নথিতে ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও স্লোভাকিয়ার মতো দেশগুলোর শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের নাম আসায় রীতিমতো আন্তর্জাতিক শোরগোল পড়ে গেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রভাবশালী ব্যবসায়ী অনিল আম্বানির মধ্যকার যোগসূত্র এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংযোগ স্থাপনে এপস্টাইনের মধ্যস্থতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রকাশিত নথিগুলো থেকে জানা যায়, 2008 সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও এপস্টাইনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। 2017 সালের ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার 2 মাস পর অনিল আম্বানি এপস্টাইনকে আইমেসেজের মাধ্যমে জানান, ভারতের শীর্ষ নেতৃত্ব ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের মানুষ যেমন জ্যারেড কুশনার ও স্টিভ ব্যাননের সঙ্গে সংযোগ স্থাপনে আগ্রহী। সেই বছরই মে মাসে মোদির সম্ভাব্য মার্কিন সফর এবং পরবর্তীতে ইসরায়েল সফরের বিষয়েও আম্বানি ও এপস্টাইনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ফাঁস হওয়া ইমেলে দেখা যায়, 2017 সালের 6 জুলাই নরেন্দ্র মোদির ঐতিহাসিক ইসরায়েল সফরের নেপথ্যে এপস্টাইনের পরামর্শ ও প্রভাব কাজ করেছিল। মোদির সেই সফরের পর এপস্টাইন
এপস্টাইন অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ইমেলে লিখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী তার পরামর্শ গ্রহণ করেছেন এবং ট্রাম্পের সুবিধার জন্য ইসরায়েলে গিয়েছেন। তিনি উল্লাসের সঙ্গে দাবি করেন এই কৌশল পুরোপুরি সফল হয়েছে। এই সফরের পরই ভারত ইসরায়েলের অস্ত্রের বৃহত্তম ক্রেতা হিসাবে আবির্ভূত হয় এবং ফিলিস্তিন ইস্যুতে ভারতের দীর্ঘদিনের অবস্থানে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। নথিতে আরও উঠে এসেছে 2019 সালের ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বিশাল ব্যবধানে জয়ী হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এপস্টাইন এবং ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননের মধ্যে কথোপকথন হয়। সেখানে এপস্টাইন জানান অনিল আম্বানি তার সঙ্গে দেখা করতে আসছেন এবং মোদী সরকার ব্যাননের চীন বিরোধী দর্শনের প্রতি আস্থাশীল। এমনকি মোদী ও ব্যাননের মধ্যে একটি বৈঠকের আয়োজনের প্রস্তাবও দিয়েছিলেন এপস্টাইন। যদিও সেই বৈঠক শেষ পর্যন্ত হয়েছিল কিনা তার কোনো দাপ্তরিক প্রমাণ পাওয়া যায়নি। এই নথিতে মোদীর মন্ত্রিসভার বর্তমান সদস্য হরদীপ সিং পুরীর নামও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। সাবেক এই কূটনীতিবিদের সঙ্গে 2014 সাল থেকেই এপস্টাইনের ইমেল চালাচালি হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। একজন দণ্ডিত যৌন অপরাধীর সঙ্গে বিশ্ব নেতাদের এমন ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত আলোচনা নৈতিকভাবে বড় প্রশ্ন তুলেছে। বিশেষ করে মোদী সরকারের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ কিছু মোড় পরিবর্তনের পেছনে এপস্টাইনের মতো বিতর্কিত ব্যক্তির প্রভাবের ইঙ্গিত আসায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্কের ঝড় উঠেছে। এখনও পর্যন্ত ভারতীয় সরকারের পক্ষ থেকে এই নথির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিরোধী শিবির ও আন্তর্জাতিক বিশ্লেষকরা এই তথ্যের গভীরতা নিয়ে নতুন করে বিচার বিশ্লেষণ শুরু করেছেন। ক্রমেই খুব বিপজ্জনক হয়ে উঠছে বিশ্ব, মেদভেদেবের সতর্কবার্তা। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন বিশ্ব ক্রমশ খুবই বিপজ্জনক হয়ে উঠলেও রাশিয়া কোনো বৈশ্বিক সংঘাত চায় না। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান এবং একে কেন্দ্র করে যা চলছে তাকে স্নায়ুযুদ্ধের টানটান উত্তেজনা পরবর্তী সময়ে মস্কো ও পশ্চিমাদের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতরা এখন পারমাণবিক শক্তিধর রাশিয়া ও তার প্রতিবেশীর মধ্যে সংঘাত অবসানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য ট্রাম্পের প্রশংসা করে বলেছেন মেদভেদেভ যে ওয়াশিংটনের সঙ্গে যে ফের যোগাযোগ স্থাপিত হয়েছে তা অনুপ্রেরণাজনক। রাশিয়ার এই নিরাপত্তা পর্ষদ অনেকটা মডার্ন কালের পলিট ব্যুরোর মতো, যেখানে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তারা বসেন। কিয়েভ এবং বিভিন্ন পশ্চিমা শক্তির দিকে নিয়মিত আক্রমণাত্মক বক্তব্য ছোড়া যুদ্ধের উত্তেজনা পারমাণবিক প্রলয়ের দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করা মেদভেদেবের অভিযোগ পশ্চিমারা বারবারই রাশিয়ার ঈর্ষাকে উপেক্ষা করেছে। তিনি বলেন, পরিস্থিতি খুবই বিপজ্জনক, সহ্য ক্ষমতা ক্রমশ কমছে বলেই মনে হচ্ছে। আমরা বৈশ্বিক সংঘাতে আগ্রহী নই, আমরা পাগল নই, কিন্তু বৈশ্বিক সংঘাত উড়িয়ে যাওয়া যাচ্ছে না। মস্কোতে নিজের বাসভবনে বার্তা সংস্থা রয়টার্স, টাস ও রুশ ব্লগার ওয়ারগনজোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মেদভেদেভ বলেছেন। রাশিয়ার নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিনই যদিও শেষ কথা বলেন, এরপরেও মেদভেদেবের কথা থেকে রুশ প্রভাবশালী অভিজাতদের মধ্যে কট্টরপন্থী অংশ কী ভাবছে তার আন্দাজ পাওয়া যায় বলে মত অনেক ডিপ্লোম্যাটের। মেদভেদেভ যেখানে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে ঝোলা এক কার্টুনে সাবেক এই রুশ প্রেসিডেন্টকে ইউরোপীয় নেতাদের দিকে সাবমেশিন গান ধরে থাকতে দেখা গেছে। কড়া কড়া কথা আর হুমকি দেওয়ার ক্ষেত্রে সুপরিচিত এই সাবেক আইনজীবী পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গে বেড়ে উঠেছেন। পুতিন ও ট্রাম্প বারবারই ইউক্রেন যুদ্ধ বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার কথা বলেছেন। তবে ইউরোপীয় ডিপ্লোম্যাটদের ধারণা মস্কো খুবই দক্ষতার সঙ্গে এই উত্তেজনা ছড়ানোর আশঙ্কার কার্ড খেলে ইউক্রেনের মিত্রদের যুদ্ধে খুব বেশি সক্রিয় হওয়া থেকে বিরত রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেখা সবচেয়ে প্রাণঘাতী এই যুদ্ধের জন্য ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা মস্কোকেই দায়ী করছে। তাদের ভাষায় রাশিয়া সাম্রাজ্যবাদী কায়দায় ইউক্রেনের ভূখণ্ড দখলে মত্ত, আর রাশিয়া যদি ইউক্রেনে জয় পায় তাহলে একদিন তারা ন্যাটোকেও আক্রমণ করে বসবে। মস্কো এসব অভিযোগকে অযৌক্তিক আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছে। 2014 সালে ইউক্রেনে ময়দান বিপ্লবে রুশপন্থী এক প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর মস্কো ও ইউক্রেনের মধ্যে সংঘাতের সূচনা হয়। রাশিয়া ওই বছরই ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। এরপর ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে কিয়েভের আধা সামরিক বাহিনীর কয়েক বছরের লড়াই শুরু হয়। 2022 সালে রাশিয়া ওই বিদ্রোহীদের সমর্থন জানিয়ে ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান নেয়। সাক্ষাৎকারে মেদভেদেভকে জানুয়ারিতে ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড ও বিশ্বের অন্যান্য জায়গায় যেসব উত্তেজনা হয়েছে সেসব বিষয়ে বলতে বলা হয়েছে। তিনি বলেছেন, এগুলো বাড়াবাড়ি হয়েছে।